আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালে চীনের ৫ সদস্যের চিকিৎসক দল। গভীর উদ্বেগ জানালেন মোদি, দ্রুত আরোগ্য কামনা। তারেক রহমানের দেশে ফিরতে বাধা থাকলে সব ধরনের সহায়তা দেওয়া হবে জানালেন আইন উপদেষ্টা। নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেবে সরকার। প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনার ৫, রেহেনার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড। দুর্নীতির বিরুদ্ধে রায় বড় বার্তা, আদালতের পর্যবেক্ষণ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একমাত্র বিএনপি দেশ গড়তে সক্ষম। রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল। এবং ক্ষমতায় না গিয়ে একটি রাজনৈতিক দল প্রশাসনিক কূপ করছে, খুলনায় সমাবেশে জামাতের আমিরের অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। সময়ে সময়ে তার শারীরিক অবস্থার উন্নতি এবং অবনতি ঘটছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে বেগম জিয়াকে লাইফ সাপোর্টে নেওয়া সংক্রান্ত খবরটি সঠিক নয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের চীনা মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। আজ আসবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। গণমাধ্যমে তথ্য জানিয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। তবে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন ছাড়া অন্য কারো বক্তব্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হবে বলে জানানো হয়েছে মিডিয়া সেলের পক্ষ থেকে। এদিকে বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দ্রুত তার নিরাপত্তায় নিয়োজিত হচ্ছে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF। খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের ৩বারের সাবেক প্রধানমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি লিখেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। তার দ্রুত আরোগ্যের জন্য সবার আন্তরিক প্রার্থনা ও শুভকামনা। পাশাপাশি ভারত সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত বলে জানান নরেন্দ্র মোদি। শারীরিক নানা জটিলতায় গত কয়েকদিন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও কোরআন তেলাওয়াত চলছে। বরিশালে জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল ৫ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরওয়ার। দোয়া ছাড়াও দলীয় কার্যালয়ে কোরআনখানি অনুষ্ঠিত হয়। বগুড়ায় কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শহরের স্টেশন রোডের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম সহ বিভিন্ন মাদ্রাসার ৪ শতাধিক কোরআনের হাফেজ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার অসুস্থতার দিনাজপুরে সদরে দোয়ার আয়োজন করে জিয়া পরিষদ। জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মুজাফফর হোসেন দুলাল ও জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী সময় উপস্থিত ছিলেন। রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে দোয়ার আয়োজন করেন পীরগাছা কাউনিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা। অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে আইনে বাধা থাকলে সব ধরনের সহায়তা করবে সরকার। তার নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, তারেক রহমান কখন ফিরবেন সে বিষয়ে খালেদা জিয়ার নির্দেশনা আছে কিনা সেটা জানা নেই। এটা তাদের পারিবারিক বিষয়। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ২০০৭ সালে সেনা সমর্থিত সরকার দায়িত্ব নেয়ার পর গ্রেফতার হন তারেক রহমান। কারাগারে ব্যাপক নির্যাতনের শিকার হন তিনি। ১.৫ বছর পর মুক্তি পেয়ে ২০০৮ সালের
11 সেপ্টেম্বর সপরিবারে লন্ডন যান বিএনপির এই নেতা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারেক রহমানের বিরুদ্ধে ৭৫টি মামলা হয়। যাবজ্জীবন সাজা হয় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়। ফলে তার দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। তখন কিন্তু আমিও সেই সমস্যার মধ্যে পড়ে যাব। নানা প্রতিকূলতার মাঝেও সেখান থেকে ১৬ বছর দল পরিচালনা করেন তিনি। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের ১৫ মাস পরও তারেক রহমান দেশে না ফেরায় আলোচনার সৃষ্টি হয়। বিশেষ করে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার সময়ও। এমন পরিস্থিতিতে ফেসবুকে পোস্ট দিয়ে তারেক রহমান জানান, দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। এতে গুঞ্জন ছড়িয়ে পড়ে তিনি কি দ্বৈত নাগরিক নাকি নিরাপত্তার শঙ্কা রয়েছে। আইন উপদেষ্টা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরতে চাইলে আইনি সহায়তা দেবে সরকার। তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। আসিফ নজরুল বলেন, তিনি কখন দেশে ফিরবেন সে বিষয়ে সরকারের কোনো হাত নেই, এটা মা ছেলের বিষয়। আমাদের অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না, এই সমস্ত প্রশ্ন তুলি। আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক। বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা সেটা তো প্রিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলে যে কোনো সময় ভোটার হতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে তথ্য জানিয়ে তিনি বলেন, প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন কমিশন যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় ভোটার তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে পারে। ৩১ অক্টোবরের মধ্যে যারা তালিকাভুক্ত হয়েছেন কেবলমাত্র তারাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বলেও জানান তিনি। নির্বাচনের আগে নিজের বাবা মায়ের নাম, বয়স, ঠিকানা, ছবি সহ ৭ ধরনের তথ্য ভোটাররা সংশোধন করতে পারবে না জানিয়ে আখতার আহমেদ বলেন, মোবাইল ফোন নম্বর সহ কিছু তথ্য সংশোধনীতে কোনো বাধা নেই। সুবিধা বিবেচনায় প্রবাসীদের পোস্টাল ভোটিং এর নিবন্ধনের সময়সীমা ১ সপ্তাহ বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বলে জানান ইসি সচিব। এটা আমার জানা মতে না, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়, আইনগত আছে। ক্ষমতার অপব্যবহার সহ জালিয়াতির মাধ্যমে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকীকে ২ বছরের কারাদণ্ড এবং শেখ হাসিনা সহ বাকি ১৫ জনকে আসামি ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার ৪ নম্বর বিশেষ জজ রবিউল আলম এর রায় দেন। এছাড়া প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ী আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট জালিয়াতির ৪র্থ মামলার রায়ের নির্ধারিত দিনে সকাল 11:30টায় আদালতে তোলা হয় গ্রেফতার থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে। এরপর রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শুরু করেন বিচারক। সব আসামির বিরুদ্ধে দুদকের অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ রেহানাকে ৭ বছর, তার মেয়ে টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া শেখ হাসিনা সহ বাকি ১৫ আসামিকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজকে আদালত রায় দিয়েছেন, শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আর ৬ মাসের জেল। আর তার মেয়ে টিউলিপ সিদ্দিকী তাকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন, ১ লক্ষ টাকা জরিমানা আর অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড। আর শেখ হাসিনা সহ তাদের সবাইকে ৫ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের জেল। মা রেহানা ও ভাই বোনকে
প্লট বরাদ্দ দিতে খালাস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সালাউদ্দিন সহ 2 জন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মকর্তা কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব, তার মাধ্যমে ও প্রভাবিত করেছে। এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবেন এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে আসামি দেশে আছে, পলাতক আছে, সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। সাজা পরোয়ানা আপনারা পাঠাবেন? ইয়েস, আমরা তো সাজা পরোয়ানা অবশ্যই পাঠাবো। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হওয়া সত্ত্বেও উনি একদিকে বাংলাদেশের নাগরিক, একদিকে ব্রিটিশ নাগরিক। সেই ক্ষেত্রে আমরা আমাদের দুদককে অবহিত করব। দুদক বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে। রায়ের পর্যবেক্ষণে কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আদালত বলেন, দুর্নীতিবাজ ও তাদের সহকারীরা সবাই অপরাধী। ভবিষ্যতে তাদের জন্য এই রায় বড় বার্তা। আল মাইদার একটা আয়াতের কথা উল্লেখ করছেন যে তোমরা প্রতারণা এবং জালিয়াতির সাথে জড়িত থাকিও না। মেসেজটা আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য যেন আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জালিয়াতির আশ্রয় না নেই। এর আগে প্লট জালিয়াতির 3 মামলায় শেখ হাসিনাকে 21 বছর এবং তার 2 সন্তান জয় ও পুতুলকে 5 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একমাত্র বিএনপি দেশ গড়তে সক্ষম। জনগণের সেই আস্থা আছে বলে বিএনপিতে যোগ দেওয়ার জোয়ার উঠেছে। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় রেজা কিবরিয়া জানান, দেশের গণতন্ত্র রক্ষার ধারক বিএনপি, দেশ গঠনে ভূমিকা রাখতেই বিএনপিতে যোগ দিয়েছেন তিনি। বিএনপি নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে। তাদের যে ভিশন দেশের জন্য, এটা আগের ভিশন না। এ সময় মির্জা ফখরুল বলেন, নির্বাচিত হলে বিএনপি গণতান্ত্রিক সমৃদ্ধ অর্থনীতির দেশ গড়তে চায়, তাই দলে মেধাবী যোগ্য মানুষ প্রয়োজন। সালাউদ্দিন আহমদ জানান, অগ্রচিন্তার মানুষদের নিয়ে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ বিনির্মাণ করবে বিএনপি। আমাদের প্রয়োজন অনেক মেধাবী নেতৃত্বের, প্রতিভাবান মানুষদের, যারা জাতীয় অর্থনীতি এবং গণতান্ত্রিক সংস্কারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে, এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের ডক্টর ইউনূস, তিনি ইতিমধ্যে 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে। তো এখন বিএনপিতে যোগ দেওয়ার তো প্রায় হিড়িক পড়ে গেছে, দম উঠে গেছে। কারণ হচ্ছে যে বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে দ্রুত সবার মধ্যে ফিরে আসতে পারেন, দেশবাসীর কাছে সে দোয়া কামনা করেন মির্জা ফখরুল। তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেছেন, ক্ষমতায় না গিয়ে একটি রাজনৈতিক দল প্রশাসনিক কূ করছে। খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি কথা বলেন। এতে ইসলামী আন্দোলনে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। খুলনা থেকে আবু সাইদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। জুলাই সনদের আইনি ভিত্তি ও লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে 8 দলের সমাবেশে জনতার ঢল নামে। সকাল থেকেই মিছিল নিয়ে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে 8 দলের নেতাকর্মীরা সমাবেশের স্থলে জড়ো হয়। 8 দলের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, জিয়া রহমান ও খালেদা জিয়া 72-এর সংবিধানের বিপক্ষে ছিলেন, কিন্তু তাদের অনুসারীরা তা রক্ষা করতে চায়। প্রশাসনিক কূ করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দেখ না দেখ, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। এদিকে নগরীর গল্লামারি, ময়লাপোতা ও জোড়াগেট থেকে জনস্রোত শিববাড়ি মোড়ের সমাবেশে মিলিত হয়। সভাপতির বক্তব্যে চরমোনাই পীর বলেন, একটি দলের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, এখন ফেব্রুয়ারির নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। পায়ের নিচের মাটি সরে গেছে, এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। এই সিগন্যাল কিন্তু আমাদের কাছে এসে গেছে। খুলনার সমাবেশে মামুনুল হক বলেন, যারা গণভোটে না ভোটের ক্যাম্পেইন করবে তারা ফ্যাসিবাদের দোসর। দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিতে হবে। যদি কেউ এই গণভোটে না ভোটের ক্যাম্পেইন করেন, ধরে নেব আপনারা ফ্যাসিবাদের দোসর। পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনের আগে বাস্তবায়ন সহ 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত 8 দল আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে খুলনা সমাবেশ থেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। রাজাপুর কাঠালিয়া নিয়ে গঠিত ঝালকাঠি 1 আসনে এখনও চূড়ান্ত হয়নি বিএনপির প্রার্থী। এই আসনে কে পাবেন মনোনয়ন, এমন প্রশ্ন এখন দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর মুখে মুখে। এরই মধ্যে প্রচারণায় নেমেছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। রাজাপুর কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি 1 আসনে স্বাধীনতার পর থেকে সবগুলো নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের দলীয় প্রার্থী দিলেও এবার এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এ নিয়ে এলাকাবাসীর মাঝেও প্রচণ্ড আগ্রহ, কে হচ্ছেন বিএনপির প্রার্থী, নাকি এ আসন শরিকদের ছেড়ে দেওয়া হবে, এ নিয়েও চলছে জল্পনা। 1973, 2008 ও পরে 18 ও 24-এর বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের দখলে ছিল এ আসন। অন্যদিকে 1986, 88 এবং 96 সংসদ নির্বাচনে এই আসন থেকে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হয়। আর 1991, 2001 ও 2014 সালের নির্বাচনে আসনটি ছিল বিএনপির দখলে। এদিকে ধানের শীষে মনোনয়ন পেতে দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের নিয়ে দিন-রাত এলাকায় চষে বেড়াচ্ছেন 6 জন মনোনয়ন প্রত্যাশী। কেন্দ্রের নজরে আসতে তুলে ধরছেন দলের দুঃসময় তাদের ভূমিকা, আর স্থানীয়দের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে এবং সারা জীবনে বাংলাদেশে আর কখনোই মানুষ তাদের ভোটের অধিকার হারাবে না, তার জন্য আমরা কাজ করব। যারা দলের সাথে বেইমানি করবে না, যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল, তাদেরকে মনোনয়ন দিবেন। এই আন্দোলন সংগ্রামের দীর্ঘক্ষণ আমার যে অবদান এবং আমি যে এই দলের পক্ষে, দেশের পক্ষে যে কাজগুলি করেছি, এটা বিবেচনা করে রাজাপুর কাঠালিয়া ঝালকাঠি 1-এ মনোনয়ন দিবেন বলে আমি আশা করছি। এছাড়াও মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতায় রয়েছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী, রফিক হাওলাদার এবং কর্নেল মোস্তাফিজুর রহমান। দল যদি তাকে ধানের শীষ মনোনয়ন দেয়, এই সিটটি আমরা দলকে উপহার দিতে পারবো। সকল ধর্মের লোক মিলে ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করব। এর অন্যথায় যদি দল কোনো চিন্তা করেন, তাহলে এই আসন বিএনপি হারবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে প্রচারণা ও
গণসংযোগ করছে জামাতে ইসলামী। এ সময় দলের কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, 18 কোটি মানুষকে ফেলে যারা বিদেশে পালায় তারা দেশপ্রেমিক হতে পারে না। তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিদেশে বসে দলের নেতৃত্ব দেয়া যায় না। পরে যশোর 2 আসনে দলের প্রার্থী মুসলিউদ্দিন ফরিদের পক্ষে ভোট চান তিনি। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। যশোরের চৌগাছা সরকারি শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল জামায়াতে ইসলামীর জনসভা। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিদেশে অবস্থান করে দেশে নেতৃত্ব দেয়া যায় না। ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে কেউ যদি প্রধানমন্ত্রী হতে না পারেন তাহলে 2 কোটি হারানোর শঙ্কা রয়েছে। 18 কোটি মানুষকে বিপদে ফেলে রেখে বিদেশে অবস্থান করে তারা কি দেশপ্রেমিক, না তারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে গলায় ছুরি দিয়ে মৃত্যুবরণ করে তাই দেশপ্রেমিক? আগামী দিন আপনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দেশপ্রেমী ইসলামী শক্তির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ারে দাঁড়িপাল্লা মার্কা আমাদের মুসলিউদ্দিন ফরিদ ভাইকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে এ সময় সব রকম সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানালেও হামলার মুখে দলীয় নেতাকর্মীদের প্রতিরোধ করার বার্তাও দেন তিনি। দায়িত্ব আমরা করতে পারি, এই বাংলাদেশ শুধু কোঠার মধ্যে সোনার বাংলা থাকবে না, এই বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলা হবে ইনশাআল্লাহ। জনসভায় জামাতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সহ বিপুল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। বাংলাদেশের মানুষ আর কোন চাঁদাবাজিকে দেখতে চায় না, বাংলাদেশের মানুষ আর কোন টেন্ডারবাজ দেখতে চায় না, বাংলাদেশের মানুষ আর একটি ফ্যাসিস্ট সরকার দেখতে চায় না। রাষ্ট্র ক্ষমতায় আসলে দুর্নীতি দমন, নারী ও সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করা সহ দেশে ইতিবাচক পরিবর্তন আনবে জামাত, এমনটাই বলেন বক্তারা। সবার জন্য সমান আইন দিয়ে, শিক্ষা খাতকে অনেক বেশি অগ্রাধিকার দিয়ে, স্বাস্থ্য খাতকে অনেক বেশি অগ্রাধিকার দিয়ে সবাই মিলেমিশে আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের বিভিন্ন আসনে নির্বাচনী প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ ও সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। তারেক রহমানের 31 দফা সম্বলিত লিফলেট নিয়ে বিভিন্ন এলাকার হাটবাজার সহ বিভিন্ন ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন তারা। এদিকে ভোটাররা বলছেন, এলাকার জন্য কল্যাণকর মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা। আমাদের প্রার্থী হলো যে আশেপাশে সবসময় যাকে পাবো, কাছে পাবো, যেন গরিব দুঃখী মানুষের কাছে সেবা যত্ন করতে পারে। এই আমাদের সুখে দুঃখে পাশে ছিল, আমরা সেই প্রার্থী হক ভাইকে আমরা চাই। আমাদের সাথে কৃষক লোকের সাথে আমাদের সাথে যে এমপি থাকবে বাহাদুর থেকে ফুলবাড়ি দিনাজপুর এমপি থাকবে, আমাদের ভালো লোক থাকবে। আমাদের সালাম স্টিল ভোটের গাড়ি চাঁদপুর আছে এখন। আমাদের সালাম স্টিল ভোটের গাড়ি এখন আছে চাঁদপুরে। এখানে 5টি সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচনী আমেজ। চাঁদপুর 3 আসন থেকে বিস্তারিত জানাচ্ছেন আলী আজগর ইমন, সাথে আছে সালাম স্টিল ভোটের গাড়ি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সালাম স্টিল ভোটের গাড়ি। আর আজকে ভোটের গাড়ি নিয়ে আমি প্রায় মাঝরাতে পৌঁছে গেছি ইলিশের বাড়ি চাঁদপুরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটি ইলিশ রয়েছে। আর ইলিশের এই জায়গাটি আসলেই চাঁদপুরের কথা আরও বেশি মনে পড়ে। আর চাঁদপুর মানে হচ্ছে ইলিশ মাছ। তবে এই চাঁদপুরে নির্বাচনের হাওয়াও লেগেছে। যেমন শীত কিছুটা জেগে বসেছে, ঠিক তেমনি এখানকার মানুষজনও নির্বাচন নিয়ে আলোচনায় বেশ উৎসব মুখর পরিবেশে কিছুটা সময় পার করছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, যেখানে মোট 5টি সংসদীয় আসন রয়েছে। এখন পর্যন্ত প্রায় 2 জন
প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং বাকি দলগুলো এখনও এখানে প্রার্থী ঘোষণা করেনি, অর্থাৎ কে কে নির্বাচন করবে তা এখনও ঠিক হয়নি। তবে আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুর 3 আসনে, অর্থাৎ এটাই মূলত চাঁদপুরের সদর আসন। আর এখান থেকে শেখ ফরিদ আহমেদ মানিক, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তাকে অলরেডি নমিনেশনের জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে এবং তাকে কনফার্ম করা হয়েছে, তিনি এখান থেকে নির্বাচন করছেন। পাশাপাশি জামাত ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন এবং আরও গণ অধিকার সহ বেশ কয়েকটি পার্টি থেকে এখানে নির্বাচন করবেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত শেখ ফরিদ আহমেদ মানিকের নমিনেশন কনফার্ম করা হয়েছে। এছাড়াও গণ অধিকারের জাকির হোসেনকেও গ্রিন সিগন্যাল দিয়েছেন ভিপি নূর সাহেব। দেখা যাক দর্শক মণ্ডলী এখানের মানুষ কি বলে, চলুন একটু সবার সাথে কথা বলি। হ্যাঁ, মানুষের ভিতরে তো খুব আনন্দ বইছে, যেহেতু বিগত 17 বছর তারা ভোট কেন্দ্রে যে ভোট প্রয়োগ করতে পারে নাই, যে এখন একটা আশাবাদী, আমরা এই সরকারের আমলে আমরা একটা আশাবাদী, আমরা সুষ্ঠু একটা নির্বাচনের আমিষ দেখতেছি। এবারের নির্বাচন বহুত ভালো লাগতেছে, কেন বিএনপি জামাত বহুই মুখোমুখি হবে, ঠিক আছে, আমাদের জন্য ভালো লাগতেছে। 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, এবার আমরা আনন্দভাবে ভোট দেব, চাঁদপুরবাসী, পুরা বাংলাদেশ। আমি কখনো ভোট দেই নাই, এবার আমি ভোটার হয়েছি, ঠিক আছে, এবার আমি ভোট দিব। ভোটটা আমার ঈদের মতন লাগতেছে, যদি আমি মন খুললে আমি ভোটটা দিতে পারি আমার অনেক ভালো লাগবো। আমি চাই এই দেশের বাংলাদেশে যারা আছে সবাই যেন সুস্থ মতন ভোট দিতে পারে, এরকম একটা পরিস্থিতি দেশের ভিতর হোক, যে না শৃঙ্খলাভাবে সবাই ভোট দিতে পারে। আর আমি যদি ভোটটা দিতে পারি আমি অনেক খুশি লাগবো, আমি নতুন ভোটার। নির্বাচন বলতে যে ভোট দেওয়াটা, এটা কিন্তু আমি ছোটবেলায় দেখছি। তখন হচ্ছে নির্বাচন হলে মিছিল হইতো, মিটিং হইতো, সব দল কিন্তু একটা উৎসব মুখর পরিবেশে কিন্তু নির্বাচনটা হইতো। দীর্ঘদিন থেকে এই জিনিসটা কিন্তু বাংলাদেশে নাই। আমি যেরকম আমি আসলে ভোট দিতে পারিনি, আমি ভোটার হওয়ার পরে ভোট দিতে পারিনি, আমি চেয়ারম্যানই ভোট দিয়েছি, মানে ইউনিয়ন কাউন্সিলের যে ভোটগুলা সেগুলা, কিন্তু মানে সংসদের যে ভোটটা আমি এই ভোটটা দিতে পারিনি। তবে আমি চাঁদপুরে যেটা দেখতেছি এখন কিন্তু সব জায়গাতেই একটা উৎসবমুখর ভোটের পরিবেশটা দেখা যাচ্ছে, যে বিভিন্ন স্পটে চায়ের দোকান বা লোকালয় যেখানে হয়, তো সেইগুলো জায়গাগুলোতে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। তো আশা করি ভোটটা মনে হয় এবার ভালোই হবে। আমি যদি আল্লাহ যদি বাঁচায় আমি যদি ভোট দিতে পারি, এটি আল্লাহ তার ধন্যবাদ, আল্লাহ তার শুকর, আলহামদুলিল্লাহ। মানে আপনি যে ভোট দিতে পারবেন এটাই আপনার খুশির বিষয়? এটি আমার আনন্দ খুশির ব্যাপার। নির্বাচনে যাতে ভোটটা ভালোভাবে দিতে পারি, শান্তি দিতে পারি, এটাই চাওয়া। সুষ্ঠুভাবে নির্বাচন যাতে গ্যাঞ্জাপ ট্যাঞ্জাপ আগের মতো না হয়, এটাই কামনা। এটা সরকারের কাছে কামনা, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার তার কাছে কামনা, আবার আমরা যে চাঁদপুরবাসী যে মেন যারা আছে নির্বাচন করে তাদের কাছে কামনা। দর্শক মণ্ডলী, চাঁদপুরে এসে আমি কিন্তু ব্যাপক উৎসাহ পেয়ে গেলাম। এখানকার মানুষ রীতিমতো কিন্তু ভোটের যে একটা স্রোত আছে সেই স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। তারা কিন্তু বলতেছে যে কে হারবে কে জিতবে এটা দরকার নাই, আমরা সবাই ভোট দিতে পারবো। সবার মধ্যে একটা উৎসব হচ্ছে, চায়ের দোকানে আড্ডা হচ্ছে, এটা জীবনে অনেক বড় প্রাপ্তি। দর্শক মণ্ডলী, আপনাদেরকেও বলতে চাই যে ভোট আমাদের একটি জাতীয় উৎসবের মতো। আমরা যেমন ঈদ, কুরবানি বা পয়লা বৈশাখ অন্যান্য সময় যেরকম মজা করে থাকি, এমন একটি উৎসবে কিন্তু ভোট। সবাই চায় যে নিজের মতো করে ভোট উদযাপন করতে, ভোট দিতে, মিছিল মিটিং হবে, চায়ের দোকানে আড্ডা হবে ইত্যাদি। দর্শক মণ্ডলী, আপনিও চাইলে এই উৎসবে আমাদের সাথে যোগ দিতে পারেন ভোটের গাড়ির মাধ্যমে। আমরা সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে যে কোনো সময় পৌঁছে যাব আপনার এলাকায়, এই চাঁদপুরের মতো। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কথা বলছিলাম চাঁদপুর 3 আসন থেকে। নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো আসন থেকে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো মানুষের সাথে কথা বলবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভোটের গাড়ি আছে সালাম স্টিলের সৌজন্যে আপনাদের সাথে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পেতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় তিনি বলেন, মামলার পুরো প্রক্রিয়ায় সহায়তা করতে প্রস্তুত ছিলেন তিনি, তবে জাতীয় স্বার্থে তিনি এই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তার এই বক্তব্যের পর প্রেসিডেন্টের কার্যালয় জানায় এ বিষয়ে বিচার বিভাগের মতামত নেবেন হারজগ। 5 বছর ধরে ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলায় বিচার চলছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর। যদিও আগে সব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু। দেশটির বিরোধী নেতাদের দাবি, ক্ষমা চাইতে হলে আগে দোষ স্বীকার করতে হবে নেতানিয়াহুকে। এবার খেলার খবর।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে টি-20 বিশ্বকাপের আগে নিজেদের মনোবল চাঙ্গা করতে চায় বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন টাইগারদের পেস বোলিং কোচ শন টেইন। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের শেষ সিরিজ। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে আজ দুপুর 2টায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালে চীনের 5 সদস্যের চিকিৎসক দল। গভীর উদ্বেগ জানালেন মোদি, দ্রুত আরোগ্য কামনা। তারেক রহমানের দেশে ফিরতে বাধা থাকলে সব ধরনের সহায়তা দেওয়া হবে জানালেন আইন উপদেষ্টা। নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেবে সরকার। প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনার 5, রেহেনার 7 ও টিউলিপের 2 বছরের কারাদণ্ড। দুর্নীতির বিরুদ্ধে এবারাই বড় বার্তা, আদালতের পর্যবেক্ষণ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একমাত্র বিএনপি দেশ গড়তে সক্ষম। রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল। এবং ক্ষমতায় না গিয়ে একটি রাজনৈতিক দল প্রশাসনিক কূপ করছে। খুলনায় সমাবেশে জামাতের আমিরের অভিযোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।